আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, তেল আবিবের গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বা এর আশেপাশের এলাকাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামলার পরপর বেন গুরিয়নের সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানায় টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী রোববার ইসরায়েলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটি প্রতিহত করা হয়েছে। সম্প্রতি ইয়েমেনের এই ধরনের হামলা প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করে টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, রোববার হামলার পর জেরুজালেম এলাকা, দক্ষিণ পশ্চিম তীরের জনবসতি এবং ডেড সির কাছাকাছি ইহুদি বসতিগুলোতে সাইরেন বেজে ওঠে। আশ্রয়কেন্দ্রের দিকে ছুটতে থাকে লাখ লাখ মানুষ। সাইরেন বাজানোর প্রায় 5 মিনিট আগে বাসিন্দাদের উদ্দেশ্যে একটি প্রাথমিক সতর্কবার্তা জারি করা হয়। ব্যক্তিগত ফোনে একটি নোটিফিকেশনের মাধ্যমে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বেসামরিক নাগরিকদের সতর্ক করা হয়। হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির খবর প্রকাশ করেনি ইসরায়েল। ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ দক্ষিণ হেব্রনের পাহাড়ি এলাকায় পড়েছে বলে খবর পাওয়া গেছে। এর মাধ্যমে ইয়েমেন থেকে গত 4 দিনের মধ্যে তৃতীয় এবং এক সপ্তাহে পঞ্চমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো। চলতি মাসের শুরুতে ইয়েমেনের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হানে। এতে সেখানে প্রায় 30 ফুটের মতো গর্তের সৃষ্টি হয় এবং অনেকে হতাহত হন। এদিকে আল মায়াদিন ও মেহের নিউজ জানিয়েছে, রোববারের এই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে হুথি সমর্থিত সশস্ত্র বাহিনী কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। কয়েক সপ্তাহ ধরেই ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজায় গণহত্যার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। ইসরায়েলি বাহিনী বেশিরভাগ হামলার প্রতিহত করার অসত্য দাবি করলেও হামলাগুলো দেশটির নিরাপত্তা ব্যবস্থার উপর প্রচণ্ড চাপ তৈরি করেছে। এই ধরনের নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলা এবং বারবার ইসরায়েলি বিমানবন্দরে ফ্লাইট বন্ধ হওয়ার ঘটনা ইঙ্গিত করে, মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আর শুধু গাজায় সীমাবদ্ধ নেই, বরং তা এক ভয়ানক আঞ্চলিক যুদ্ধে রূপ নিচ্ছে। ইয়েমেন, ইরান, লেবানন ও ইসরায়েল সবগুলো পক্ষের পদক্ষেপ এখন খুবই স্পর্শকাতর। পরিস্থিতি যে কোনো সময় আরও বিস্ফোরক হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি, কারণ তারা চুক্তি মেনে চলেনি। রোববার লেবাননের প্রতিরোধ ও মুক্তি দিবস উপলক্ষে দেওয়া এক বক্তৃতায় তিনি বলেন, প্রতিরোধ সংগ্রাম এই অঞ্চলে ও বিশ্বে লেবাননের মর্যাদাকে সমুন্নত করেছে। এই সংগ্রাম দুর্বল লেবাননকে একটি শক্তিশালী দেশ বানিয়েছে। হিজবুল্লাহ নেতা বলেন, 1982 সাল থেকে ইসরায়েলিরা বুঝতে পেরেছে তারা লেবাননের ভূখণ্ডে বসতি স্থাপন করতে পারবে না। তিনি উল্লেখ করেন, ইসরায়েল আরেকটি চুক্তি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু লেবানন তা শক্ত হাতে প্রতিহত করেছে এবং দখলদার বাহিনী তাদের সহযোগীদের পেছনে ফেলে রাতের বেলা পালিয়ে গেছে। এটি প্রতিরোধ এবং ত্যাগী জনগণের জন্য একটি মহান বিজয়, যারা দক্ষিণ লেবানন থেকে নিঃশর্ত সেনা প্রত্যাহারের মাধ্যমে ইসরায়েলের দম্ভকে চূর্ণ করতে সক্ষম হয়েছেন। দক্ষিণ লেবাননের মুক্তি এই অঞ্চলের রাজনৈতিক পরিবর্তন করেছে, কারণ এটি আমাদের হতাশাকে আশায় রূপান্তরিত করেছে। নাইম কাসেম বলেন, লেবাননে ইসরায়েলের সংঘাত সম্প্রসারণের সক্ষমতা শেষ হয়ে গেছে। ফিলিস্তিনে এমন একটি রূপান্তর ঘটেছে যা শত্রুকে বিলুপ্তির পথে নিয়ে যাচ্ছে। হিজবুল্লাহ নেতা আরও বলেন, ইসরায়েলকে লেবানন থেকে সরে যেতে হবে, তার আগ্রাসন বন্ধ করতে হবে এবং বন্দীদের মুক্তি দিতে হবে। লেবানন ও গাজায় ইসরায়েলি আগ্রাসনের পৃষ্ঠপোষকতার দায় আমেরিকার বলেও মন্তব্য করেন তিনি। নাইম কাসেম বলেন, গাজা ও ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে থাকা ইয়েমেনি মডেলের কারণে আমেরিকা পিছু হটতে বাধ্য হয়েছে। হিজবুল্লাহ মহাসচিব জোর দিয়ে বলেন, যুদ্ধের সময় ইসরায়েল কিছু অর্জন করতে পারেনি, এখন আমেরিকাও লেবাননের বিরুদ্ধে কিছু অর্জন করতে পারবে না। জয় অথবা শাহাদাত, দুই পথের জন্যই হিজবুল্লাহর যোদ্ধারা প্রস্তুত বলে দৃঢ়ভাবে জানান তিনি। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ ইউরোপের দ্বীপ দেশ মাল্টা। রোববার দেশটির প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা বলেছেন, আগামী মাসেই ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে তার দেশ। তিনি স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, যার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেন গাজায় চলমান মানবিক সংকটের উপর। মাল্টা টুডের খবরে বলা হয়, গাজায় ইসরায়েলের অব্যাহত বোমা হামলার প্রসঙ্গে প্রধানমন্ত্রী অ্যাবেলা বলেন, এই মানবিক ট্র্যাজেডি দেখে আমরা চোখ বন্ধ করে রাখতে পারি না, যা প্রতিদিন আরও ভয়াবহ হয়ে উঠছে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মাল্টার নৈতিক দায়িত্ব এবং আগামী 20 জুন এক আন্তর্জাতিক সম্মেলনের পর এই স্বীকৃতি কার্যকর করা হবে। অ্যাবেলা আরও জানান, তিনি গাজার দক্ষিণের খান ইউনিস শহরে ইসরায়েলি বাহিনী
সেনাবাহিনীর হামলায় চিকিৎসক ডক্টর আলা আল নাজ্জারের 9 সন্তান নিহত হওয়ার ঘটনায় বিশেষভাবে মর্মাহত হয়েছেন। এই হামলায় ডাক্তারের স্বামীও গুরুতর আহত হন এবং এখন একমাত্র জীবিত সন্তান ভাই বোন হারিয়ে শোক বয়ে বেড়াচ্ছে। প্রধানমন্ত্রী আবেলা জানান, মাল্টা সরকার ডক্টর আলা আল নাজ্জার ও তার পরিবারকে স্বাগত জানাতে প্রস্তুত। এর আগে মাল্টা একজন ফিলিস্তিনি রাষ্ট্রদূতকে আতিথ্য দিয়েছে এবং গত বছরের এপ্রিলে নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ লাভের জন্য ভোট দিয়েছে, কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি। ফিলিস্তিনকে সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর মধ্যে স্পেন, নরওয়ে, আয়ারল্যান্ড গত বছর ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে ফ্রান্স ও ব্রিটেন ঘোষণা দিয়েছে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে জার্মানি, ফ্রান্স ও সুইডেন বড় ধরনের বিক্ষোভ করছে। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ জানিয়ে লাখ লাখ মানুষ রোববার রাস্তায় নামেন। প্যারিসের রিপাবলিক চত্বরে বিক্ষোভ সমাবেশে ফিলিস্তিনি পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সী হাজার হাজার মানুষ সমবেত হন। সব ধর্ম ও বর্ণের মানুষ সমাগম ঘটে সেখানে। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, আপনারা আর কত অপেক্ষা করবেন? সব ফিলিস্তিনি মারা গেলে তবেই ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবেন? সমাবেশে বক্তারা বলেন, গণহত্যা অবিলম্বে বন্ধ হোক, আন্তর্জাতিক সম্প্রদায় অবিলম্বে ন্যায় বিচার নিশ্চিত করুক। বার্লিনের ওয়ারিনিয়ান প্লাজে আন্দোলনে অংশ নেওয়া একজন বলেন, আমরা চাই বিশ্ব বিবেক জাগ্রত হোক, প্রতিটি মানুষের প্রাণের মূল্য আছে, যেমন আছে ফিলিস্তিনিদেরও। বিক্ষোভে বার্লিনের বিশাল এলাকা ফিলিস্তিনের পতাকায় ছেয়ে যায়। বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা ছিল, এটা যুদ্ধ নয়, এটা গণহত্যা, এটা ইসরায়েলের আত্মরক্ষা নয়, ফিলিস্তিনিদের গোষ্ঠীগত নির্মূল অভিযান। বিশ্বের বিভিন্ন শহরের মতো স্টকহোমের ওডেন প্ল্যান স্কোয়ারে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ হয়েছে। বিশ্লেষকরা বলছেন, গাজার প্রতি একাত্মতা এখন একটি বৈশ্বিক আন্দোলনের রূপ নিচ্ছে। ইউরোপের এসব সমাবেশ তারই বার্তা বহন করছে। অবরুদ্ধ গাজায় একটি স্কুলে রোববার নৃশংস বোমা হামলা চালায় ইসরায়েল। এতে কমপক্ষে 30 জন নিহত হয়েছেন। হামলার শিকার ফাহমি আল জারজাভি স্কুলটি একটি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল এবং সেখানে বহু মানুষ আশ্রয় নিয়েছেন। নিহতদের মধ্যে 2 জন রেডক্রস কর্মী, এক সাংবাদিক ও কয়েকজন শিশু রয়েছেন। আল জাজিরা বলছে, গত 48 ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় 12 জনেরও বেশি শিশুর মৃত্যু হয়েছে। এর পাশাপাশি হাজার হাজার শিশু চরম অপুষ্টির শিকার হয়ে মৃত্যু ঝুঁকিতে আছে বলে সতর্ক করেছে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামটি। সংস্থাটি জানিয়েছে, বর্তমানে গাজায় 70,000-এরও বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। এর আগে রোববার মোহাম্মদ ইয়াসিন নামে গাজার 4 বছর বয়সী এক শিশু খেতে না পেয়ে মারা যায়। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত 53,939 জন নিহত হয়েছেন, যার 31% শিশু। এই হিসাব শুধু শনাক্তকৃত লাশের ভিত্তিতে তৈরি করা হয়েছে। বহু মৃত্যুর সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি, ফলে প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে। পাকিস্তান জাতির ঐক্য, শক্তি ও শান্তির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ভারতকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। ভারত যদি ভবিষ্যতে কোনো ধরনের দুঃসাহসিকতা থেকে বিরত না থাকে, তাহলে কঠোর জবাব দেয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি। রোববার এক বিবৃতিতে পাকিস্তান ISPR এর ডিজি বলেন, ভারত ভেবেছিল তারা আঘাত করবে আর পাকিস্তান চুপ থাকবে, কিন্তু আল্লাহর রহমতে পুরো জাতি ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে। পাকিস্তান এক ইস্পাত কঠিন প্রাচীরের মতো দাঁড়িয়েছিল এবং একের পর এক ভারতীয় কৌশলের ব্যর্থতা উন্মোচন করেছে। ভেতরের বিভাজনকে নানা ধরনের নাকচ করে দিয়ে আহমেদ শরীফ বলেন, তারা মনে করেছিল পাকিস্তানের জনগণ ও সেনাবাহিনী বিভক্ত, কিন্তু এটা ভুল ধারণা। পাকিস্তান কখনো বিভক্ত নয়। এই জাতি ও সেনাবাহিনী সবসময় একত্রিত ছিল। ভারতের আগ্রাসনের জবাবে পাকিস্তানের পরিকল্পিত প্রতিক্রিয়ার বিবরণ দিতে গিয়ে সেনাবাহিনীর মুখপাত্র বলেন, আমাদের নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছিল ভারতের 26টি স্থানে জবাব দেওয়া হবে। একটি বিশেষ ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, মুজফফরাবাদে যখন 7 বছর বয়সী ইরতিজা ভারতীয় ব্রিগেড সদর দপ্তরের নির্দেশে গুলিবর্ষণে শহীদ হয়, তখন আমরা ওই ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করে দেই। ভারতের বিমান হামলার প্রসঙ্গ টেনে আহমেদ শরীফ বলেন, 6 ও 7 মে ভারতের বিভিন্ন বিমান ঘাঁটি থেকে জেট উড়ে এসে পাকিস্তানি শিশুদের লক্ষ্যবস্তু করে। আমরা সেই বিমান ঘাঁটিগুলো ধ্বংস করে জবাব দিয়েছে। ভারত হামলা চালিয়ে আজাদ কাশ্মীরের বহু সংখ্যক মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় স্থাপনা ধ্বংস করে দেয়। তবে পাকিস্তান কোনো বেসামরিক স্থাপনায় হামলা চালায়নি। আমাদের বাহিনী কোনো মন্দির, জনবসতি বা সামরিক স্থাপনা লক্ষ্য করে কি হামলা করেছে? না, আমরা শান্তিপ্রিয়, শান্তিকে আমরা অগ্রাধিকার দেই। এরপর তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ভারত আবারও সেই একই ভুল করে, তাহলে আমাদের জবাব আরও কঠোর হবে। আঞ্চলিক সন্ত্রাসবাদ নিয়ে কথা বলতে গিয়ে পাক ISPR ডিজি দাবি করেন, পাকিস্তানের প্রতিটি সন্ত্রাসী হামলার পেছনে ভারতের চেহারা স্পষ্ট। যারা মসজিদে বোমা ফেলে নিরীহ মানুষ হত্যা করে, তাদের সঙ্গে ইসলাম বা খাইবার পাখতুনখোয়ার গৌরবময় ঐতিহ্যের কোনো সম্পর্ক নেই। এরা ভারতের অনুসারী সন্ত্রাসী।
এদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় 3টি পৃথক অভিযানে 9 জন ভারত সমর্থিত সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর জানায়, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে বড় পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে অঞ্চলটিতে নাশকতামূলক কার্যকলাপে জড়িত ছিল এবং তারা ভারত থেকে প্রত্যক্ষ সহায়তা পেত। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।